জাস্ট লাইক ইউ, তাই না? যুবকের এহেন পাল্টা উত্তরে দাঁত কিরমিরানোর শব্দ বাড়ল তায়েব সাহেবের। মলিন মুখখানায় তার মুহূর্তেই লেপ্টে গেল অদৃশ্য আগুন। খোঁচা খোঁচা আতপাকা দাড়িতে আবৃত চোয়ালখানা শক্ত হলো তৎক্ষণাৎ। চিরবির কণ্ঠে ফোনের ওপাশে থাকা রুডমানবকে বলে উঠলেন, বাস্টার্ড, তোমার শেষ দেখে ছাড়ব আমি, ভুলে যেও না। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। বাঁকা হাসল মুগ্ধ। তার সুদর্শন মুখখানায় আচমকাই লেপ্টে গেল একরাশ কুটিলতার ছাপ। বাঁ হাতে থাকা ফোনটা আলগোছে ঘুরিয়ে আনলো ডান হাতের মুঠোয়। অতপর ফোনটা ফের কানে ঠেকিয়ে নিজের বলিষ্ঠ দেহখানা খানিক নাড়িয়ে চাড়িয়ে কুটিল কণ্ঠে আওড়ালো, আই নো দ্যাট, বাট ইন মাই কেস পিপিলিকা হচ্ছেন আপনি ডিসি সাহেব, যার একটা একটা পাখা আমি রোজ একটু একটু করে কাটছি। গত 25 বছর ধরে বড্ড উড়েছেন আপনি। এবার সময় এসেছে একটু রেস্ট নেবার। চিন্তা করবেন না, আপনাকে আমি অতি শীঘ্রই কবরের নিচে রেস্টে পাঠাবো। টিল দ্যাট আমার কথা মনে করে প্রেশার বাড়াতে থাকুন, ওকে? থামল মুগ্ধ। কণ্ঠে শ্লেষাত্মক হাসি টেনে কানের উপর থেকে ফোনখানা আলগোছে নামাতে উদ্যত হলো। ঠিক তখনই ফোনের ওপাশ থেকে ভেসে এলো তায়েব সাহেবের অস্থির স্নিগ্ধ কণ্ঠ, আমার আমার মেয়ে কেমন আছে অধীর? থমকায় রুডমানবের শক্তপোক্ত হাত। আমাকে পোড়া বাদামি ঠোঁটজোড়ায় আচানক দেখা মিলল এক চিলতে তাচ্ছিল্যের হাসি। তার গমগমে গলার স্বর পরিবর্তন হয়ে সেথায় এবার শোনা গেল শ্লেষাত্মক ভাবভঙ্গি। সে কেমন সময় নিয়ে গা দুলিয়ে হাসল দেখো। হাসতে হাসতে হুট করেই থেমে গিয়ে রাশভারী কণ্ঠে প্রতিউত্তর করল, ক্ষুধার্ত হিংস্র বাঘের কাছে শিকার যেমন অবস্থায় থাকে, ঠিক তেমন অবস্থাতেই অধীর রায়ের কাছে তার তুলতুলে শিকার মাহি এহসান রয়েছে। আশা করি আপনাকে আর ভেঙে বোঝাতে হবে না। সহসা বুকের খাঁচায় লুকায়িত হৃদয়টা দুমড়ে মুচড়ে গেল তায়েব এহসানের। মস্তিষ্ক হলো ফাঁকা। ওপাশ থেকে মুখের উপর কল কেটেছে রুডমানব। ইচ্ছেকৃত বিষাদে ডুবিয়েছে মধ্যবয়স্ক তায়েব এহসানকে। এদিকে চোখ দুটো বাঁধ ভেঙেছে মধ্যবয়স্কের। অতীতের করা অনিচ্ছাকৃত অপরাধে ফের কুণ্ঠিত হয়েছে তার দাম্ভিক মস্তক। বুকের জোরালো ওঠানামায় গতি যেন স্পষ্ট বলে দিচ্ছে, এই বুঝি নিয়তি। নিজের করা পাপকর্মের ভোগান্তি পোহাচ্ছে আমার সন্তান। অধীর কি তবে সত্যিই বলল, আমি কি সেই পিপিলিকা যার পাখা কাটছে শ্যামক্তি দেবীর ছেলে? রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ। ভোরের ম্লানতায় ডুবে আছে সেন্ট পিটার্সবার্গের আকাশ। গহীন জঙ্গলের মধ্যিখানে নির্মিত মনস্টার প্যারাডাইসে তখন এক অদ্ভুত শান্তি বিরাজমান। প্যালেসের নিচতলার একদম কর্নারের কক্ষে ঠাঁই হয়েছে পারস্য সুন্দরী ডক্টর হায়ার। স্বাস্থ্য সচেতন সুন্দরী সদ্য ঘুম ছেড়ে উঠেছে। ঘুম ঘুম চোখে মখমলি বিছানার নরম গদি হতে শরীর নামিয়ে পা রেখেছে শীতল মেঝেতে। সুন্দরীর পরনে রয়েছে একখানা ঘিয়ে রঙা শাটিন কাপড়ের পাতলা নাইটি। ক্লিওপেট্রার ন্যায় নিখাত সৌন্দর্যের প্রতীকী বদনখানি তার, যেন বড্ড আটসাট হয়ে আটকে আছে শাটিন কাপড়ের আড়ালে। মাথা ভর্তি এলোমেলো ব্লন্ড হেয়ার। বেয়াদবি দেখিয়ে আশ্রে পড়ছে যুবতীর সুশ্রী গৌরবর্ণা মুখখানার উপর। অথচ যুবতীকে দেখো, সে কেমন বসে বসে ঝিমুচ্ছে। বিছানার একদম কাছ ঘেঁষে বসে থাকার দরুন তার মসৃণ পা দুটো স্থান পেয়েছে মার্বেলের তকতকে মেঝের কোলে। সদ্য ঘুম বিচ্ছিন্ন মস্তিষ্কের অসারতায় প্রায় মিনিট পাঁচেক একই ভঙ্গিমায় বসে রইল হায়া। ধীরে ধীরে মস্তিষ্ক সচল হতেই বদনখানি নড়ল তার। উঠে দাঁড়ালো বসা ছেড়ে। ঘুমের রেশে টলতে থাকা পা দুটোয় ভর দিয়ে যুবতী অবশেষে এসে দাঁড়ালো ড্রেসিং ভ্যানিটির বিশালাকার গোলাকৃতি আয়নার সম্মুখে। নিভু নিভু চোখ দুটো তার ক্রমশ নিজেদের উন্মুক্ত করতে ব্যস্ত।
তবে এরই মধ্যে হুট করেই সুন্দরীর কর্ণকুহরে ভেসে এলো কারো দাম্ভিক কদমের শব্দ। শান্ত নির্জন কক্ষে বড্ড স্পষ্ট শোনাচ্ছে সেই আওয়াজ। মুহূর্তেই স্থির হলো হায়া। তার চোখ দুটোর পর্দা থেকে নিমিষেই কেটে গেল সকল তন্দ্রা। যুবতী ভয়ার্ত ঢোক গিলে যেই না ঘাড় বাঁকিয়ে পিছু ঘুরবে, ঠিক তখনই একজোড়া শক্তপোক্ত হাতের মালিক তার রুক্ষ বাঁধনে পেছন থেকে খপ করে আঁকড়ে ধরল সুন্দরীকে। সাথে নিজের লম্বাটে নাকখানা আলগোছে ডোবালো সুন্দরীর মসৃণ ঘাড়ে। এহেন অতর্কিত আক্রমণে ভরকায় হায়া। তড়িৎ বিস্ফোরিত নেত্রে দৃষ্টিপাত করল সম্মুখের আয়নায়। পরক্ষণে আয়নার স্বচ্ছ কাছে অতি পরিচিত একখানা গম্ভীর মুখ দৃশ্যমান হতেই শান্ত হলো হায়া। বুক ফুলিয়ে একখানা স্বস্তির নিঃশ্বাস ফেলে আওড়াল, ও অ্যালেক্স, কতবার বলেছি তোমায় এভাবে হুটহাট পেছন থেকে এসে জড়িয়ে ধরবে না। দেখলে তো, আবারও ভয় পেয়ে গেলাম। ভাবলাম কে না কে। মুখ ফসকে কথাটুকু অর্ধেক আওড়ালেও বাকিটুকু পূর্ণ করবার ফুরসত পেল না পারস্য সুন্দরী। তার আগেই যুবকের শক্তপোক্ত হাতের হ্যাচকা টানে সর্বাঙ্গ সমেত ঘুরে দাঁড়ালো পেছনমুখী হয়ে। হতবাক হায়া। হতচকিত নেত্রে মুখোমুখি দাঁড়িয়ে থাকা গম্ভীর পুরুষের পানে তাকাতেই দেখল ভ্রুদয় কুঁচকে রেখেছে অ্যালেক্স। মুখখানায় তার চাপা ক্ষোভের ভাঁজ স্পষ্ট। তখনই আমতা আমতা করে ওঠে হায়া। জিভের ডগায় বাক সাজানোর কার্যে মত্ত সে। এরই মধ্যে গম্ভীর মুখ মানব কোনরূপ বলা কওয়া ছাড়াই নিজের রুক্ষ ঠোঁটের আশ্লেষী কায়দায় আলগোছে টেনে নিল যুবতীর তীর করে কাপজয়ী গোলাপি আভায় ছেয়ে থাকা অধর যুগল। থমকায় হায়া। শুকনো ফাঁকা ঢোক গিলে এক মুহূর্ত দাঁড়িয়ে রয় পাথুরে মূর্তির ন্যায়। ওদিকে যুবক অস্থির, নিজ অস্তিত্বের জানান দিতে বেপরোয়া সে। পারস্য সুন্দরী হাসল খানিক। বেপরোয়া গম্ভীর মুখ উন্মাদ যুবককে বাগে আনতে নিজেও পরিশেষে তাল মেলালো তার সনে। কিয়ৎক্ষণের গভীর উন্মত্ততায় মত্ত থেকে অবশেষে যুবতীর ওষ্ঠপুর ছাড়ল অ্যালেক্স। হাঁপাতে হাঁপাতে তখনই এক ঝটকায় মেয়েটাকে তুলে নিল পাজা কোলে। অতপর সিক্ত অধর কোণে দুষ্টু হাসির রেশ টেনে পা টানল বিছানার দিকে। হায়া হাসছে। লাজুক লতার ন্যায় চোখ দুটো গুটিয়ে হাসছে মানবী। তবে কাণ্ড দেখো। লাজুক লতার সেই হাসির স্থায়িত্ব ছিল ক্ষণিকের। বিছানার দ্বারে এসে পৌঁছাতেই আচমকা তাকে মখমলি বিছানার কোলে ছুঁড়ে ফেলল অ্যালেক্স। এহেন অতর্কিত কাণ্ডে ভরকায় হায়া। বিচক্ষণ মস্তিষ্ক আগাম কিছু টের পেয়ে তড়িঘড়ি করে সজাগ হলো যেন। অ্যালেক্সের পানে হতচকিত দৃষ্টে তাকিয়ে থেকে মেয়েটা কেমন হতবাক কণ্ঠে বলে ওঠে, কি করতে চাচ্ছ তুমি অ্যালেক্স? আজ এসব নয় প্লিজ, আই অ্যাম অন মাই ডে। নির্দয় পাষণ্ড পুরুষ থোড়াই শুনল সুন্দরীর সেই বাক্য। সে কেমন নিজ উদ্যোগে এগিয়ে আসছে ভয়ার্ত রমণীর পানে। দুই হাতে নীরবে খুলছে শার্টের সবগুলো বোতাম। হায়া ভরকায়। ভীত সন্ত্রস্ত ভঙ্গিতে পেছাতে লাগলো একটু একটু করে। অ্যালেক্স বাঁকা হাসল তা দেখে। তখনই বিছানায় ভর দিয়ে ভয়ার্ত রমণীর দুই পা ধরে টেনে নিয়ে এলো নিজের কাছে। হায়া কাঁদছে এবার। দুই হাত জোর করে অনুনয় জুড়ে বলে ওঠে, তুমি যখন যা বলো যেভাবে বলো আমি তাই করি অ্যালেক্স। তবে প্লিজ আমাকে রেহাই দাও, আমি অসুস্থ। ক্রন্দনরত মেয়েটার উপর সর্বাঙ্গের ভর ছাড়ল অ্যালেক্স। রমণীর লালাভ আবরণে ছেয়ে থাকা বক্ষ বিভাজিকার সুঢল আস্তরণের ভাঁজে এক মুহূর্ত তীক্ষ্ণ দৃষ্টে তাকিয়ে থেকে পরক্ষণেই সুন্দরীর বাঁকানো কায়া উন্মুক্ত করতে মত্ত হল সে। কণ্ঠে তাচ্ছিল্যের ছাপ ফুটিয়ে ওড়াল, আই ডোন্ট কেয়ার সুইটহার্ট। সকালের ফুটফুটে আলোয় ছেয়ে গিয়েছে আবদ্ধ কামরা। শুনশান ঘুমন্ত কক্ষটিতে মাঝে মধ্যে শোনা যাচ্ছে কারো ব্যথাতুর ফোঁপানোর শব্দ। কক্ষের একমাত্র মখমলি বিছানাটার অবস্থা একেবারে বেগতিক।
চাদরের গায়ে লেপ্টে আছে ছোপ ছোপ রক্তের উপস্থিতি। নগ্ন গায়ের উপর ব্ল্যাঙ্কেট পেঁচিয়ে অদূরেই বিছানার এক কোণ ঘেঁষে ফোপাচ্ছে হায়া। চোখ দুটো তার অবাধে ঝরাচ্ছে অশ্রু। সুশ্রী গৌরবর্ণা মুখখানায় তার হিংস্র আঁচড়ের দাগগুলো স্পষ্ট, যেন কোনো ক্ষুধার্ত পশু খুবলে খেয়েছে তার মসৃণ ত্বক। বিছানার অন্য পাশের হেডবোর্ডের সঙ্গে পিঠ ঠেকিয়ে বসে আছে ঘর্মাক্ত অ্যালেক্স। তার ডান হাতের তর্জনী আর মধ্যমার ভাঁজে আটকে আছে একখানা মোটা সিগার। পাষণ্ড পুরুষ চোখ বুজে হাঁপাচ্ছে। তার লোমহীন পেটানো দেহখানা হতে চুইয়ে পড়ছে ঘামের কণা। নাভিকমলের বড্ড নিচে ঠেকে আছে প্যান্টের কাত। যুবকের এক পা ঝুলছে মেঝেতে, অন্য পা উঁচিয়ে রাখা বিছানার কোলে। সিগারের শেষ ভাগে লম্বা একটা টান বসিয়ে যুবক কেমন গমগমে গলায় বলল, দুপুরের দিকে প্যালেসের সকল মেয়েদের নিয়ে ছাদে যাবে সুইটহার্ট, সঙ্গে নতুন মেয়েটাকেও নেবে। তারপর যেভাবেই হোক বক্সে গান বাজিয়ে ওকে বাধ্য করবে নাচতে। সহসা থমকায় হায়া। কান্না ভুলে হতবাক চোখে তাকিয়ে রইল কেমন। শুকনো ফাঁকা ঢোক গিলে বিস্ময়াহত কণ্ঠে অস্ফুটে আওড়াল, কিন্তু কিন্তু প্যালেসে তো গান বাজানো অথবা নাচা নিষিদ্ধ। মনস্টার জানলে মৃত্যু নিশ্চিত অ্যালেক্স। তৎক্ষণাৎ কুটিল হাসল অ্যালেক্স। বদ্ধ চোখ দুটোর পর্দা সরিয়ে ঘাড় কাত করে তাকালো মেয়েটার বিস্মিত মুখ পানে। রয়ে শয়ে রহস্যময় বাঁকা কণ্ঠে শুধালো, আমি তো তাই চাই ডার্লিং। যেভাবেই হোক গুডগালের মতো কাজটা করে ফেলবে ওকে। বলেই এক লাফে বিছানা থেকে নেমে আসে অ্যালেক্স। হাতে থাকা সিগারটা ঠোঁটের ফাঁকে গুজে রেখে গটগটিয়ে পা বাড়ালো দরজার পানে। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো হায়ার নির্মল পরিশুদ্ধ কণ্ঠ, আমাকে বিয়ে করবে কবে অ্যালেক্স? থামল যুবকের ব্যস্ত পদযুগল। অলক্ষ্যে ঠোঁটের কোণে অদ্ভুতভাবে ফুটে উঠল এক চিলতে তাচ্ছিল্যের হাসি। যুবক প্রতিউত্তরে কিছু না বলেই গটগটিয়ে চলে গেল ঘর ছেড়ে। এদিকে তার যাওয়ার পথে ছলছলে চোখে তাকিয়ে রইল হায়া। মিনিট খানেক যেতে না যেতেই বাঁধভাঙা কান্নায় লুটিয়ে পড়ে নিজের মুখটা ঢেকে নিল দুই হাতের ভাঁজে। মোটা কণ্ঠে বিড়বিড় করে বলল, তোমাকে ভালোবাসাটা আমার এক জীবনের সবচেয়ে বড় ভুল ছিল অ্যালেক্স। সাউথ কোরিয়া, জিজু আইল্যান্ড। বালুময় পাহাড়ের কোল ছুঁয়ে দিচ্ছে নীলাভ সমুদ্রের উত্তাল ঢেউ। ঢেউয়ের গর্জনে মুখরিত চারপাশ। ব্যস্ত পর্যটনময় আইল্যান্ডের চারপাশে গড়ে উঠেছে রিসোর্ট সহ ধনীদের ব্যক্তিগত বাগান বাড়ি। তন্মধ্যে সবচেয়ে বিখ্যাত বাগান বাড়ি হিসেবে পরিচিত পাওয়া ডুপ্লেক্স বাড়িটার নাম হচ্ছে হোয়াইট ভিলা। সাউথ কোরিয়ার অন্যতম ড্রাগ ডিলার লিউ ইয়াংয়ের বাড়ি বলে কথা। প্রায়শই পর্যটকরা দূর থেকে অবলোকন করে যান বাড়িটি। হোয়াইট ভিলার টপ ফ্লোর, সম্পূর্ণ ফ্লোর জুড়ে সুইমিং পুল। মাথার উপর ছাদ নেই। অদূরে দৃষ্টিপাত করলে সমুদ্রের নীলাভকোল স্পষ্ট চক্ষুগোচর হবে যে কারো। উত্তপ্ত গরমে সুইমিং পুলের শীতল পানির নিচে গা ডুবিয়ে সাঁতরাচ্ছেন লিউ। তার সঙ্গী হিসেবে এক ঝাঁক নাট্যরমণী উপস্থিত সেথায়। মধ্যবয়স্কের প্রতি বড্ড নিবেদিত তারা। মানব যখন নিজের খুশিতে মত্ত, ঠিক তখনই টপ ফ্লোরের মুখ্য দরজা দিয়ে হনহনিয়ে ছুটে এলো এক ঝাঁক সশস্ত্র নিরাপত্তা রক্ষী। তারা এসেই কেমন বন্দুক উচালো লিওর পানে। এহেন অতর্কিত কাণ্ডে ভরকায় লিউসহ তার নিবেদিতরা। কেউ কেউ ভয়ার্ত আবহে চেঁচাচ্ছে ভীষণ। লিউ কেমন ঢোক গিলে কণ্ঠ উচালো। ভয়ার্ত কণ্ঠে ডাক পারল, গার্ডস! শোনেনি কেউ। শুনলে নিশ্চয়ই মনিবের ডাক অগ্রাহ্য করার ক্ষমতা হতো না কারো। লিউ কাঁপছেন এবার। ভয়ে ভয়ে আমতা আমতা করে রক্ষীদের জিজ্ঞেস করলেন, কে তোমরা? আমার বাড়িতে ঢুকলে কি করে? প্রতিউত্তরে কারো মুখে রা নেই তেমন। সকলের বন্দুকের নল হয়েছে আরও তীক্ষ্ণ।
এরই মাঝে হুট করে সম্মুখের গার্ডেরা ভাগ হলেন দুই পাশে। লিউ অবাক হলেন। হতবাক নেত্রে সম্মুখে তাকাতেই দেখলেন সফেদ রঙা দামি স্যুটবুট পরিহিত এক বলিষ্ঠ পুরুষ এগিয়ে আসছে সগৌরবে। তার মাথার উপর একখানা সফেদ রঙা গোলাকার টুপি। মাথাটা নুয়ে থাকার দরুন যুবকের মুখাবয় স্পষ্ট নয়। মিনিট দুয়েক পার হতেই বলিষ্ঠ পুরুষের পায়ের গতিতে রূপ পড়ল। সে কদম থামালো সুইমিং পুলের একদম সন্নিকটে। অতঃপর ধীরে ধীরে নিজের নুয়ে রাখা ঘাটটা সামান্য উঁচিয়ে ডান হাতে আলগোছে মাথার উপর থেকে টুপিখানা নামিয়ে দৃশ্যমান করল নিজেকে। লিউ কেমন ভ্রু কুঁচকায় অপরিচিতকে দেখে। বিভ্রমে ডুবে আছে তার ঘোলাটে চোখ দুটো। ওদিকে যুবক তীক্ষ্ণ হাসলেন। টুপিটা আলতো করে পেটের ধারে ঠেকিয়ে নিজের ইন্টো দেওয়ার কায়দায় বলতে লাগলেন, হ্যালো বাস্টার্ড, লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ। আই অ্যাম এডউইন উইলসন, দ্য রাইট হ্যান্ড অব দ্য গ্রেট রুশদি কিং। নাম তো সুনাহি হোগা। রুশদি কিং নামটুকু কর্ণকুহরের ছেদ অতিক্রম করতেই সর্বাঙ্গে ঝংকার দিয়ে উঠল লিউয়ের। অসারতায় ডুব দিল মস্তিষ্ক। শীতল পানির নিচে গা ডুবিয়ে রেখেও খরা নামল মানবের কণ্ঠায়। চোখ দুটো হয়েছে বিস্ফোরিত। লিউ তখনই সাঁতরে উঠে গেল পুলের অন্য পাশে। অতঃপর সকলের সম্মুখেই প্রাণভয়ে ছুট লাগালো নেক্সট ডোর দিয়ে। অথচ তার অমন চলে যাওয়া দেখেও স্থির এডউইন। বাঁকা চোখে তাকিয়ে আছে কেবল। রুক্ষ দাঁতের চাপায় রুষ্টতার সাথে নিজের নির্মাংসের ঠোঁটখানা খানিক পিষ্ট করে শ্লেষাত্মক কণ্ঠে বলল, প্রাণের ভয়ে শেষে কিনা নিজেই জমের কাছে দৌড়াচ্ছে। নট ব্যাড। প্রাণপণে দৌড়াচ্ছে লিউ। থামাথামির নাম নেই আজ। তার পায়ের গতি মাত্রই অতিক্রম করল বাড়ির সদর চৌকাঠ। সম্মুখের ওয়াকওয়ে দিয়ে ছুটছে সে। বারবার ঘাড় বাঁকিয়ে তাকাচ্ছে পেছনে। খেয়াল করছে সশস্ত্র রক্ষীরা আসছে কিনা। মানব যখন অন্যত্র তাকিয়ে থেকে দৌড়াতে মশগুল, ঠিক তখনই একখানা ল্যাম্বরগিনি এসে আচমকাই ঠুকে বসল মানবের পায়ের হাড়ে। সহসাই ছিটকে পড়ল লিউ। ছিটকে গিয়ে তার কোমর ঠেকল কংক্রিটের জমিনে। মুহূর্তেই কোমরের ব্যথায় চিৎকার দিয়ে ওঠে লিউ বেচারা। এক হাতে কোমর ডলতে ডলতে আতকা দৃষ্টি তাক করল সম্মুখে। অপরিচিত এক গাড়ি, তাও ঢুকেছে তার ব্যক্তিগত বাড়িতে। এই নিয়ে চিন্তায় মুদেছে লিউ। কপাল গুছিয়ে খ্যাক খ্যাক করে গাড়ির মালিককে জিজ্ঞেস করল, কে আপনি? আমার বাড়িতে কি করছেন? তৎক্ষণাৎ জবাব আসেনি গাড়ির ভেতর থেকে। তবে মিনিট দুয়েক পেরুতেই গাড়ির ড্রাইভার কেমন হন্তদন্ত পায়ে বেরিয়ে এলেন ভেতর থেকে। ভীষণ বাধ্যতায় ঘাড় নুয়ে আলগোছে খুলে দিলেন ব্যাকসিটের দরজা। তখনই দেখা মিলল দাম্ভিক পুরুষের। গায়ে তার বিদঘুটে কালো রঙা ওভারকোট। ভেতরের কালো রঙা শার্টের বেশ কয়েকটা বোতাম হাঁ করে খুলে রাখা। ফলাফলস্বরূপ উন্মুক্ত হয়েছে রুড মানবের লোমহীন পেটানো বক্ষ। মানবের গলায় ঝুলছে একখানা তীক্ষ্ণ প্রতীকী লকেট। মাথার উপর ভর করেছে গোলাকার ফেডোরা টুপি। মুখ ঢাকা কালো রঙা মাস্কে। যুবকের ডান হাতের বৃদ্ধা এবং তর্জনীর চাপায় জ্বলন্ত সিগার। বুট পরিহিত শক্ত দাম্ভিক পদযুগল সগৌরবে বেরিয়ে এলো গাড়ি থেকে। হতবাক লিউ কেমন হাঁ করে তাকিয়ে আছে দেখো। অপরিচিত মানবের পানে একদৃষ্টে তাকিয়ে থেকে হতবম্বতায় জিজ্ঞেস করে বসল, কে? মাস্কের আড়ালে লুকিয়ে থাকা বাদামি ঠোঁটজোড়া বাঁকা হাসল বোধহয়। আঙুলের চাপায় আটকে রাখা সিগারটা খানিক নাড়িয়ে চাড়িয়ে ফের উঠে এলো মাস্কের উপর দিয়ে ঠোঁটের ফাঁকে। সেথায় এক টান বসিয়ে রুড মানব কেমন দাম্ভিক স্বরে আওড়ালো, ইউর ড্যাডি ইজ হোম, ওয়েলকাম করবি না? ভরকায় লিউ। আজকে তার ভরকানোর দিন। মানবের হতবিহল চোখ দুটো সামনে তাকিয়ে আছে বোকার ন্যায়। ওদিকে ততক্ষণে এডউইন সহ বাকিরা এসে হাজির। ঘাড় নুয়ে দাম্ভিক পুরুষকে কুর্নিশ জানিয়ে সকলে একযোগে বলে ওঠে, হোলা মনস্টার।
তখনই কেঁপে ওঠে লিউ। চক্ষু ছানা বড়া হয়ে ছুঁয়ে নিল তার ললাট। বিস্ময়ে দূরত্ব বাড়ল ঠোঁটের ফাঁকে। হতবম্ব বেচারা ভুলেই গেল চোখ নোয়ানোর কথা। রুডমানব ঘাড় কাত করে দেখল তা। তৎক্ষণাৎ গম্ভীর মুখে আদেশ ছুড়ল, ওকে বেঁধে রাখ ওর বাড়িতে। হুকুম তামিলে মত্ত হলো অ্যাডুইন। সহসা এগিয়ে এসে শক্ত থাবায় আঁকড়ে ধরল লিওর মাথার তালুর চুল। অতপর বেচারাকে সেভাবেই টানতে টানতে নিয়ে গেল বাড়ি অবধি। লিউ কাঁদছে, শত অনুনয় জুড়ে নিজেকে ছাড়তে বলছে, তবে বালাই সার, সেই কাদা কি আর কাজে দেয়? অবশেষে মিনিট পাঁচেকের মধ্যেই বেচারার মুখে কষ্টে হাত পা দুটো পিছমোড়া করে বেঁধে রাখা সম্পন্ন হলো। কাজ শেষে চলে গেল অ্যাডুইন। বাইরে থেকে মোটা সোটা পাইপলাইন দিয়ে কী সব উটকো গন্ধযুক্ত তরল ছিটাচ্ছে বাকিরা। আবদ্ধ লিউ তৎক্ষণাৎ বোঝেনি এই তরল আসলে কি, তবে মুহূর্ত ব্যয়েই তার টনক নড়ল বুঝি। বুঝে গেল এই তরল আসলে পেট্রোল। উচ্চমাত্রার দাহ্য তরলে গোসল সেরেছে লিউয়ের বাগান বাড়ি। বাড়ির সদর দরজার সম্মুখে শটানভাবে দাঁড়িয়ে আছে মনস্টার। ফুঁকছে 5 নম্বর সিগার। দরজার ওপাশে বসে আছে লিউ, তপড়াচ্ছে প্রাণ ভয়ে। মনস্টার দেখল সব, তবুও নির্দয় মানব চোখের পলকে ঠোঁটের ফাঁকে জ্বলতে থাকা সিগারটা এক টোকায় ছুঁড়ে ফেলল তরলে লেপ্টে থাকা বাড়িতে। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে উঠল হিংস্র দাবানল। আবদ্ধ কণ্ঠে ব্যাপক গোঙানির শব্দে ভারী হলো চারপাশ। মনস্টার নির্বিকার। পকেট হাতড়ে আরেকখানা সিগার তুলে ঠোঁটের ফাঁকে বসিয়েছে সে। লাইটার বের করে যেই না সিগারের শেষ ভাগে আগুন ধরাবে, অমনি কানের ফাঁকে গুজে রাখা ইয়ারপডে শব্দ হলো রুড মানবের। কেউ একজন ওপাশ থেকে অস্থির কণ্ঠে বলল, মনস্টার, ম্যাম ছাদ থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। থমকায় মুগ্ধ। থমকায় তার লাইটার ধরে রাখা হাত। লাইটারের আগুনটুকু বাতাসের ঝাপটায় দোল খেতে খেতে অবশেষে নিভে গেল এক পর্যায়ে। আর অমনি ধপ করে জ্বলে উঠল রুড মানবের মস্তিষ্ক। অন্তরটা মুচড়ে উঠল অজানা কারণে। যুবক কেমন অস্থির হয়ে তখনই পা ঘোরালো উল্টো পথে। গটগটিয়ে এগোতে এগোতে হুঙ্কার ছুঁড়ে বলল, অ্যাডুইন, জেট রেডি কর, প্যালেসে যাব। আকাশ থেকে পড়ল অ্যাডুইন। তড়িঘড়ি করে এগিয়ে এসে তাল মেলালো মনস্টারের দ্রুতপদের সঙ্গে। কণ্ঠে ভরকানো ভাব লেপ্টে আওড়ালো, কিন্তু মনস্টার, এখনও 200 মিলিয়ন পাউন্ডের ডিলটা জাস্ট ফাক অফ এভরিথিং। বিকেল হবার জোগাড়। খোলা আকাশের নিচে কতগুলো প্রাণোচ্ছল প্রাণ বসে আছে গোলাকার ভঙ্গিতে। মধ্যাকার ফাঁকা অংশে ঘুরছে একখানা কাচের বোতল। খেলা হচ্ছে ট্রুথ অ্যান্ড ডেয়ার। সবসময় নিজেকে গুটিয়ে রাখা সপ্তদশী আজ বড্ড হাস্যোজ্জ্বল। এখানে আসার পর আজ প্রথমবার সকলের সঙ্গে মিশবার সুযোগ হলো তার। মেয়েমেডগুলো বড্ড মিশুকে। কি সুন্দর মিশেছে মেয়েটার সাথে, অথচ পুরুষ মেয়েটা আসেইনি ছাদে। যদিও বা প্রথম প্রথম ডক্টর হায়ার উদ্যোগে সবাই রাজি হয়েছিল একযোগে টাইম স্পেন্ড করবে, তবে পরক্ষণেই যখন জানল নতুন মেয়েটাও তাদের সাথে থাকবে, অমনি লেজ গুটিয়ে পগার পার সব। হায়া অবশ্য জোর করেনি ওদের। একখানা বিশালাকার গান বাজানোর বক্স নিয়ে উঠে এসেছে ছাদে। মিলা আজ বড্ড গম্ভীর। তার শঙ্কিত দৃষ্টি অদূরে বসে থাকা হায়ার পানে নিবদ্ধ। মেয়েটা কেমন ঘেঁষাঘেঁষি করছে মাহির সঙ্গে। মিলা ভাবুক হয়েছে বেশ। বিচক্ষণ মস্তিষ্কে বাজছে, হায়া আজ এত সুইট বিহেভ কেন করছে? যে মেয়ে আগ বাড়িয়ে কারো সাথে কথা অবধি বলে না, সে কিনা মুনলাইটের সঙ্গে নিজে থেকে খাতির জমাচ্ছে, এর পেছনে কোনো কারণ নেই তো? মিলার ভাবুক ভাবখানা বেশিক্ষণ স্থায়ী হলো না। তার আগেই বোতলের নল এসে ঠেকল তার দিকে। আর অমনি পাশ থেকে হৈ হৈ করে ওঠে সবাই। মিলা ভরকায়। হতচকিত দৃষ্টিতে বোতলের পানে তাকাতেই বিরক্তিতে কুঁচকে যায় তার নাক মুখ।
সম্মুখ থেকে হায়া তখন তড়িঘড়ি করে বসা ছেড়ে দাঁড়িয়ে বলে ওঠে, ইয়ে, এবার তোমার পালা মিলা। এখন জলদি বলো, তুমি ট্রুথ নেবে নাকি ডেয়ার? কপাল গোছালো মিলা, নাখোশ ভঙ্গিতে জবাবে বলল, ডেয়ার। অলক্ষ্যে বাঁকা হাসল পারস্য সুন্দরী। তখনই কুটিল বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে বলে বসল, তাহলে এক্ষুনি আমাদের সবার জন্য পাস্তা রেঁধে নিয়ে এসো। সহসা ভ্রুগোটায় মিলা তিক্ত বিরক্ত মেজাজে বলে ওঠে, অন্য কিছু বলো। নাছোড়বান্দা পারস্য সুন্দরী, অত সহজে হার মানার পাত্রী নয় সে। তৎক্ষণাৎ নিজ স্থানে বসে মাহিকে শুনিয়ে শুনিয়ে ভাব নিয়ে গাল ফুলিয়ে বলে, তাহলে আর কি করার, মানতে না চাইলে খেলা বাদ দিতে হবে। এহেন কথায় তখনই নড়ে চড়ে ওঠে মাহি। বোকা মানবী হায়ার হয়ে মিলার নিকট প্রস্তাবিত কণ্ঠে বলে ওঠে, যাও না মিলা, তুমি তো ভালো রান্না পারো, আশা করি তোমার খুব একটা সমস্যা হবে না। কথাটুকু পূর্ণ হবার সঙ্গে সঙ্গে পাশ থেকে আরেক মেট কেমন সউদ্যোগে বলে ওঠে, চলো মিলা, আমিও তোমাকে হেল্প করব। সকলের এহেন জোড়াজড়িতে অবশেষে বাধ্য হয়ে রাত্রে যেতে সায় জানালো মিলা। নাখোশ ভঙ্গিতে গটগট পায়ে চলে গেল ছাদ থেকে। সে যেতেই ফের বোতলের ঘূর্ণন বসালো হায়া। প্রতিটা মানুষের মনে আবারও বাড়ল উদ্যোগ। তবে এবার বোতলের নল এসে ঠেকল মাহির পানে। অমনি খুশিতে আত্মহারা হায়া। ভীতু মাহি কেমন গুটিয়ে বসল। চশমা পরা মায়াবী চোখ দুটো আড়াল হলো সকলের অলক্ষ্যে। হায়া কেমন অস্থির কণ্ঠে জিজ্ঞেস করল, কি নেবে বলো, ট্রুথ অর ডেয়ার? কিছুক্ষণ সময় নিল সপ্তদোষী। দাঁতের রুষ্ট স্পর্শে ঠোঁট ছুঁয়ে ভাবল কিয়ৎক্ষণ। পরিশেষে জানালো, ডেয়ার। বাঁকা হাসল হায়া। আচমকা মাহিকে ডেয়ার দিয়ে বলল, ওকে, দেন আমাদের সবাইকে নেচে দেখাও। হুম, তুমি না বললে কিন্তু হবে না, যেমনই পারো নাচতে হবে। এহেন কথায় বিপাকে পড়ল মাহি। ইতস্ততায় ছেয়ে গেল লাজুকলতার সর্বাঙ্গ। চিবুক নামল গলার কাছে। মেয়েটাকে কেমন মিনমিনে স্বরে বলতে শোনা গেল, আমি আসলে তেমন ভালো নাচতে পারি না। মুচকি হাসল হায়া। আলতো করে সপ্তদোষীর কাজ চাপড়ে বলল, যতটুকু পারো নাচো, নাচলে মন ভালো হয় জানো তো। সহসা দৃষ্টি উঁচায় মাহি। স্বনিগ্ধতায় ডুবে থেকে আমতা আমতা করে বলে, কিন্তু গান ছাড়া নাচব কিভাবে? এহেন কথা শেষ হবার পূর্বেই পাশ থেকে একখানা ছোট পেনড্রাইভ বের করে আনে হায়া। তা মাহির পানে এগিয়ে দিয়ে বলে বসে, এই নাও, এখানে বাংলাদেশি অনেক গান আছে, তোমার পছন্দের প্লেলিস্ট থেকে একটা অন করে নেচে ফেলো। আনমনি হেসে ওঠে মাহি। তখনই হায়ার হাত থেকে পেনড্রাইভটা হাতে নিয়ে খুশি মনে বলল, ওকে। হাওয়ার বেগে ছুটছে মনস্টারের গাড়ি। প্যারাডাইসের লোহার গেট পেরিয়ে মাত্রই প্রবেশ করল প্যালেসে। দুর্বার গতিতে গাড়িটা অবশেষে এসে থামল প্যালেসের সদর দরজার পানে, যেথায় আগে থেকেই দাঁড়িয়ে আছে অ্যালেক্স। গম্ভীর মুখে কপট ভাব ধরেছে হতবম্বতার। হন্য হয়ে গাড়ি থেকে বেরিয়ে এলো মুগ্ধ। পায়ের গতিতে টান বসিয়ে রুদমানব কেমন গটগটিয়ে ঢুকলো প্যালেসের ভেতরে। পেছন পেছন এক পাশে অ্যাডউইন এবং অন্য পাশে অ্যালেক্সও হাঁটা ধরল মানবের সঙ্গে। মুগ্ধ হাঁটতে হাঁটতেই কেমন কটমট কণ্ঠে হুঙ্কার ছুঁড়ে আওড়ালো, কোথায় বান্দির মেঘ? কথাটুকু আওড়ানোর সঙ্গে সঙ্গেই প্যালেসের গোলাকার ছাউনির উপর থেকে ভেসে এলো গানের সুর। অমনি থমকায় মুগ্ধর পদযুগল। মুহূর্তেই অগ্নিরূপ ধারণ করল মানবের মুখাব্যয়। হাত দুটো হলো মুষ্টিবদ্ধ। দৃঢ় চোয়ালটা কটমট করছে মুগ্ধর। বজ্রকঠিন কণ্ঠে তখনই গর্জন তুলে আওড়ালো, প্যালেসে গান বাজানোর মতো এত বড় দুঃসাহস কোন জানোয়ারের বাচ্চার হয়েছে? গার্ড, আমার তলোয়ার দে। আঁতকে ওঠে অ্যাডউইন। ভয়ার্ত আবহে আগ বাড়িয়ে যেই না মনস্টারকে থামাতে যাবে, অমনি তার দৃষ্টি গিয়ে আটকালো অ্যালেক্সের পানে।
গম্ভীর মুখ অ্যালেক্স কেমন বাঁকা হাসছে দেখো। ঘাড় কাত করে অ্যাডুইনকে আচমকা চোখ টিপে বসল সে। বিচক্ষণ অ্যাডুইন একে একে দুই মিলিয়ে বুঝে নিল অনেক কিছু। রুডমানব চলে গিয়েছে বহুদূর। অ্যাডুইন মুহূর্তেই মনস্টারের পিছু ছুটতে চাইলে তার পথ এসে আটকালো অ্যালেক্স। অলক্ষ্যে অ্যাডুইনের পেট বরাবর চেপে ধরল রিভলভারের ঠান্ডা নল। গম্ভীর মুখে বাঁকা কণ্ঠে বলল, রিল্যাক্স অ্যাডুইন, এত ছোটাছুটি করছো কেন? থামো একটু। এক হাতে ধারালো তকতকে তলোয়ার, মুখাব্বয় রং ধরেছে হিংস্রতার। ক্ষিপ্ততায় ছাদের দিকে এগোচ্ছে রুডমানব। তার ব্যস্ত পদযুগল ছাদের চৌকাঠে পা রাখতেই তার ক্ষুব্ধ দৃষ্টি গিয়ে আটকালো অদূরে নৃত্যরত সপ্তদশীর পানে। মুহূর্তেই থমকায় নির্দয় পুরুষ। তার চোখ দুটোর আগুনে নিমিষেই নামল এক পশলা বৃষ্টি। শক্ত চোয়াল ছেড়েছে হাড়ের অংশ। হতবাক হয়েছে কুর মস্তিষ্ক। অদূরে মনের সুখে দক্ষ কায়দায় নাচছে মাহি। বক্সে তখন গান বাজছে। হাতে চুড়ি ছামছাম বাজে। বসে না মন কোনো কাজে। প্রেম আসে যায় এই মনে, তোকে না পাওয়ার কারণে। থমকানো রুডমানবের কণ্ঠায় নেমেছে একরাশ হতবাকতা। চোখে মুখে লেপটেছে অবাধ টান। তার হতবাক কণ্ঠ ফুঁড়ে অস্ফুটে বেরুল, আমার পিচ্চি এত বড় হয়ে গেল কবে থেকে? শেষে কিনা আমাকে নাচাতে নাচাতে নিজেও এখন নাচছে। মাহি পায়ের তাল বাড়িয়েছে। পরনের গোলাকার জামার ভাঁজে হুট করে পা আটকে গেল সপ্তদশীর। গায়ের ভরে দাঁড়িয়ে থাকতে না পেরে যেই না মুখ থুবড়ে উল্টে পড়বে, অমনি একজোড়া শক্তপোক্ত হাতে শক্ত বাঁধনে মুহূর্তেই আবদ্ধ হলো সপ্তদশী। তখনই তটস্থ সকলে। মনস্টারের উপস্থিতি দেখে লেজ গুটিয়ে পালালেন সকলে। এদিকে কাপজয়ী মাহি, দোদুল্যমান ক্ষুদ্র বদনখানি তার মেঝে থেকে বড্ড উঁচুতে। আটকে আছে কারোর শক্ত বাঁধনে। ধীরে ধীরে কাঁপা কাঁপা চোখ দুটো পর্দা সরালো মানবীর। ঘাড়ের মাংসল পেশি কুঁচকে মাথা উঁচু করে তাকালো সম্মুখে। আর অমনি তার মায়াবী চোখ দুটো ডুব দিল সম্মুখে দাঁড়িয়ে থাকা পাহাড় সম মানুষটার বাদামি চোখ দুটোর মাঝে। মুহূর্তেই আকাশ থেকে পড়ল মাহি। শুকনো জিভের ডগা খানিকটা নাড়িয়ে চাড়িয়ে যেই না কিছু আওড়াবে, তার আগেই শোনা গেল রুডমানবের বাজখাই কণ্ঠ, যখন তখন উড়ে এসে আমার গায়ে পড়িস কেন বান্দির মেয়ে? হ্যান্ডসাম ছেলে দেখলে কাবু থাকে না নিজের উপর, তাই না? হতবম্বতার আকাশ ভেঙে পড়ল মেয়েটার উপর। কণ্ঠে নামল চাপা ক্ষোভ। সে কেমন তিরতির মেজাজে বলল, আমি আবার কখন আপনার গায়ে পড়লাম? আপনি তো নিজেই এগিয়ে এসে ধরলেন আমায়। রুডমানব চোয়াল শক্ত করল এবার। দাঁত কিরমির করে ফের ধমকের গলায় শুধালো, তা না হলে কি করতাম বান্দির মেয়ে? যেভাবে বাদরের মতো লাফাচ্ছিলি, এক্ষুনি না ধরলে নির্ঘাত পড়ে গিয়ে হাত পা ভাঙতি। ভাঙলে ভাঙতাম, তাতে আপনার কি? মেয়েটার এহেন পাল্টা উত্তরে রাগ বাড়ল মানবের। তিক্ত বিরক্ততায় ছেয়ে গেল মুখ। কণ্ঠে তেজ ঢেলে ফের আওড়ালো, মুখে দেখছি খই ফুটেছে। আমার গায়ে পড়ে আমাকেই প্রশ্ন করা হচ্ছে। চল, নাম আমার গা থেকে। নাক ফোলায় মাহি। মুখটা অন্যত্র ঘুরিয়ে নিয়ে তেজ দেখিয়ে বলল, আপনি ছাড়লে তবেই না নামতাম। আগে গা থেকে হাতটা সরান। এই পর্যায়ে বাঁকা হাসল মুগ্ধ। যুবকের মাথায় চাপল এক অদ্ভুত দুষ্ট বুদ্ধি। সে কেমন চট করে জোর বাড়ালো হাতের। রুক্ষ আঙুলগুলো দাবিয়ে দিল সপ্তদশীর কোমল বাঁকানো কোমরে। মুহূর্তেই ঝংকার দিয়ে ওঠে মাহির সর্বাঙ্গ। মেয়েটা মোচড়াতে লাগলো ভীষণ। কণ্ঠে বিরক্তির ভাঁজ ফেলে বলল, আপনি কিন্তু এখন বেশি বেশি করছেন বিস্ট। ঠোঁটের কোণে বাঁকা হাসির রেশ বাড়ল মুগ্ধর। আঙুলগুলো হয়ে উঠল বেপরোয়া। যুবক কেমন আলগোছে মুখ নামিয়ে আনল মেয়েটার মুখের উপর। সেথায় আলতো করে ফু দিয়ে দুষ্টু কণ্ঠে বলল, ও কামন বিউটি,
আমি এখনো কিছুই করা শুরু করিনি। গলায় শুষ্কতা নামলো মাহির, গায়ে নামলো অসারতা। সে কাঁপা কাঁপা কণ্ঠে আবারও বলল, আপনি হাত নামান আমার গা থেকে। যুবক এবার আরেকটু বাড়ল। ধীরে ধীরে নাক ডোবালো মাহির নরম মসৃণ গালে। সেথায় শান্তভাবে পড়ে থেকে বলল, খারাপ লাগছে, অসহ্য লাগছে। মাহি রেহেন ঝাঝালো কণ্ঠে হাসল মুগ্ধ। মেয়েটার গালে নাক ঘষে বলল, হু দ্য ফাক কেয়ার্স অ্যাবাউট দ্যাট। দম আটকে গেল মাহির, শুকনো হলো কণ্ঠা। মেয়েটা কেমন তেজ দেখিয়ে ফের বলল, ইয়া আল্লাহ, কবে আপনার কাছ থেকে একটু শান্তি পাবো আমি? বাঁকা হাসল রুড মানব। মেয়েটার গাল থেকে নাক সরিয়ে তাকালো মুখ পানে। চোখ দুটো ক্ষুদ্র ক্ষুদ্র করে নিয়ে শ্লেষাত্মক কণ্ঠে বলল, যার মাথার উপর আমি নামক আস্ত এক অশান্তি ঘুরপাক খাচ্ছে, তার আবার শান্তি? অকাদের বাইরের কথাবার্তা কেন বলছিস বান্দির মেয়ে? নাক ফোলায় মাহি, মুখ ঝামটা দিয়ে বলে, অসহ্য। আপনি আমায় কবে মুক্তি দেবেন বলুন তো? পরপারে ফের দেখা না হওয়া অবধি এই আমি নামক অভিশাপের কাছ থেকে তোর মুক্তি নেই পিচ্চি।